আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকেও লাইভে যুক্ত হয়েছি এবং তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমাদের আজকের লাইভ ক্লাসটি কোন টপিকসের উপর হতে যাচ্ছে। তোমরা ফার্স্ট অফ অল একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাদের স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ডটা স্পষ্ট রয়েছে কিনা। কে কোথা থেকে দেখছো আমাদের আজকের এই ক্লাসটি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর তোমাদের যে ফ্রেন্ডসদের যে গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা এই ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দাও যাতে আমরা সবাই মিলে একটা ভালো একটা ক্লাস উপভোগ করতে পারি। আমরা গতদিন একটা ম্যাথ অর্ধেকে রেখে আমরা শেষ করতে পারি নাই নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে এবং বাফারিং করছিল স্ক্রিনটা, এবং আজকে আমরা ওটা একদম ক্লিয়ার করে দেন আজকে একটা গল্প বলবো এবং সে গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবে। এটা হচ্ছে মিস্টার আরকি ডামিসের একটা গল্প। ওকে, সন্ধ্যা থেকে অপেক্ষা করছো, থ্যাংক ইউ। আসলে আমি ওই ক্লাস 8-এর ফেড কোর্সের ক্লাসটি শেষ করে দেন এখানে যুক্ত হতে একটু সময় লেগে গেছে, এই আর কি। এখন তোমাদের ক্লাসটা শেষ করে আবার 9-এরও একটি ক্লাস রয়েছে ফেড কোর্সের, সেই ক্লাসটিতে আমি জয়েন হব। ওকে, ধন্যবাদ সবাইকে, অনেকে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। আলবি চৌধুরী টেকনাফ থেকে তেঁতুলিয়া। স্যার ধীরে ধীরে তো আপনার ভিউ বাড়তেছে, এটা তো মূলত তোমাদের জন্যই, কারণ তোমরা যে পরিমাণ আমাকে সাপোর্ট দিচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো একটু কষ্ট করে একটু বলবা কি ব্যাপার, এটা আসতেছে না কেন? কি নেটওয়ার্ক আবার আজকে আবারও ডাউন নাকি? এই নেটওয়ার্কের জ্বালায় একটু কষ্ট করে একটু বল কি ব্যাপার, এটা আসতেছে না কেন? কি নেটওয়ার্ক আবার আজকে আবারও ডাউন নাকি? হুম, এই দুইটা জিনিস, একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে বিদ্যুৎ। এই দুইটা জিনিসের জ্বালা এত পরিমাণ বেড়ে গেছে, মাঝে মধ্যে আমার কনফিডেন্স লেভেলটা এত হাই হয়ে যায় যে মনে হয় আমি যেন বিষ খেলেও মারা যাব না। এটাই মানে কি বলতাম, হঠাৎ বিদ্যুৎ আছে, এখন দেখবা বিদ্যুৎ নাই। নেটওয়ার্ক সেম। তুমি এটা এনশিওর করা যায় যে মনে করো তুমি এরপরে কি করবে কি করবে না সেটা নিজ থেকে বলা যায়, কিন্তু এই যে বিদ্যুৎ আর নেটওয়ার্ক এগুলা কিন্তু এর পরে কি হবে সেটা আসলে বলা যায়, বুঝছো? ওকে, নো প্রবলেম। আমরা গতকালকে এই ম্যাথটা নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং এই ম্যাথের আমরা বলতে গেলে 50% আমরা সলভ করে ফেলেছিলাম, শুধুমাত্র অল্প কিছু আমরা সলভ করতে পারি নাই। সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। আর একটা বিষয়, আমি আগামীকালকে এবং এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার আমি লাইভ ক্লাস দিতে পারবো না, কারণ আমার একটু ব্যক্তিগত কিছু ঝামেলা রয়েছে। সো সেজন্য আগামীকাল এবং পরশু এই 2 দিন মূলত ক্লাস অফ থাকবে, শনিবার থেকে আবার ক্লাস কন্টিনিউ চলবে। আচ্ছা, এই যে প্রবলেমটি নিয়ে আমরা অলরেডি এখানে আলোচনা করেছিলাম। তোমরা জানো এখানে কি বলেছিল স্যার, এখানে 800 মিটার উপরে একটা রিজার্ভার রয়েছে এবং রিজার্ভের মধ্যে এত লিটার পানি, দ্যাট মিনস এত কেজি পানি রয়েছে, এবং এখান থেকে টোটাল 250 মিটার উপরে এখানে একটা পাওয়ার স্টেশন রয়েছে, এখানে একটা টারবাইন রয়েছে, টারবাইনটা ঘোরানো হয় যদি এখান থেকে পানি রিজার্ভারে তোলা হয়, সো তখন এই টারবাইনটা ঘুরে। এই হলো মূলত কাহিনী। এবং আমাদেরকে তখন দুইটা জিনিস বের করতে বলেছিল, একটা হচ্ছে তোমার সঞ্চিত বিভব শক্তির পরিমাণ এবং আরেকটা হচ্ছে তোমার গতিশক্তির পরিমাণ। যখন ওই টারবাইনটা ঘুরে তখন কি পরিমাণ গতিশক্তির সৃষ্টি হয়, এবং আরেকটা হচ্ছে বিভব শক্তির পরিমাণ। তোমাদেরকে আমি গতকালকে বলেছি গতিশীল থাকা অবস্থায় কোনো একটা বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে এটাকে বলা হয় তার গতিশক্তি। আর বিভব শক্তি হচ্ছে কি, কোন একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে স্বাভাবিক অন্য একটা অবস্থানে নিয়ে গেলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে এটাকে বলা হয় তার বিভব শক্তি। এবং আমরা জানি যে বিভব শক্তিকে ইপি দিয়ে প্রকাশ করা হয়, কারণ এনার্জি অফ পটেনশিয়াল, দ্যাট মিনস এটা হচ্ছে একটা বিভব শক্তি। আর গতিশক্তিকে ইকে দিয়ে প্রকাশ করা হয়, কারণ এনার্জি অফ কাইনেটিক, অর্থাৎ কাইনেটিক এনার্জি, যেটাকে গতিশক্তি বলা হয়। ওকে, এখন আমরা দেখব আমরা আমাদের সমস্ত কাজগুলো করে ফেলেছি। সো আমি আরেকবার তোমাদেরকে বিবরণ দিচ্ছি। এখান থেকে ডিরেক্টলি 800 মিটার উপর একটা রিজার্ভার রয়েছে আর 250 মিটার উপর একটা পাওয়ার স্টেশন রয়েছে। যখন এখান থেকে পানি রিজার্ভারে তোলা হয় তখন এই টারবাইনটা, পাওয়ার স্টেশনের টারবাইনটা ঘুরে। সো এখানে ঘূর্ণনের কারণে এখানে অবশ্যই গতিশক্তির সৃষ্টি হবে। আর এখান থেকে পানিগুলো যেহেতু রিজার্ভারে উঠছে 100% সেখানে বিভব শক্তি জমা হবে।
সো আমাদের এখন দুইটাই বের করতে হবে। আমরা বিভব শক্তির সূত্রটা লিখলাম, ইপি ইকুয়ালস টু এমজিএস। এখন আমি এম এর মানটা বসিয়ে দিচ্ছি, 2 ইন্টু 10⁸, জি এর ভ্যালু তো একেবারেই মুখস্থ 9.8, আর এইচ হচ্ছে দেখো ডিরেক্টলি কত মিটার উঁচুতে, স্যার 800 মিটার উঁচুতে রিজার্ভারটা রয়েছে, সে হিসেবে এখানে যত পরিমাণ আসবে এটা হচ্ছে মূলত বিভব শক্তির পরিমাণ। একটা জিনিস মাথায় রাখবে, বিভব শক্তি কাউন্ট করা হয় মাটি থেকে কতটুকু উপরে বা ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে, আর গতিশক্তির বেলায় কাহিনীটা উল্টো হয়ে যায়, সেটা হচ্ছে একদম উপর থেকে কতটুকু নিচে। তবে এখানে একটা বিষয় রয়েছে, একটা হচ্ছে পড়ন্ত বস্তুর বিষয় আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বিষয়। আমি এই বিষয় দুটো আগে এখানে আলোচনা করে ফেলি। যদি কোন একটা বস্তু নিক্ষিপ্ত বস্তুর বেলায় হিসাব করা হয় তখন সেক্ষেত্রে তুমি বিভব শক্তির এইচ কোন দিকে কাউন্ট করবা আর গতিশক্তির এইচ তুমি কোন দিকে কাউন্ট করবা সেটা একটা দেখো। যেহেতু স্যার এটা একটা পড়ন্ত বস্তু এবং আমি এখানে আরেকটা দিলাম, এটা হচ্ছে স্যার নিক্ষিপ্ত বস্তু। ওকে, নিক্ষিপ্ত বস্তুর বেলায় আর পড়ন্ত বস্তুর বেলায় আমার এইচ গুলা, একটা হচ্ছে বিভব শক্তির এইচ আর একটা হচ্ছে গতিশক্তির এইচ, কোন দিকে কাউন্ট হবে দেখো। পড়ন্ত বস্তুর বেলায় যখন আমি ইপি এর এইচ কাউন্ট করব, আর একটা হচ্ছে ইকে এর এইচ কাউন্ট করব, ইকে এর এইচটা কাউন্ট হবে স্যার এই যে স্যার নিচ থেকে উপর থেকে নিচে, আর ইপি এর এইচ কাউন্ট হবে নিচ থেকে উপরে। আর যখন নিক্ষিপ্ত বস্তুর বেলায় তখন তুমি ইপি এর এইচ বলো অথবা তুমি ইকে এর এইচ বলো, যেটাই বলো না কেন প্রত্যেকটা নিচ থেকে কি হবে কাউন্ট হবে। এই যে শর্ট ট্রিক্সটা একটু মাথায় রাখবা, এটা যদি মাথায় থাকে তাহলে বিভব শক্তি এবং গতিশক্তি জাতীয় সকল প্রবলেমগুলো তোমার নিমিষে সলভ হয়ে যাবে। এই বিষয়টা বুঝছো কিনা একটু বলো, আমি দরকার হলে এই জিনিসটা আবার তোমাদেরকে ক্লিয়ার করাচ্ছি। ওকে, তাহলে আমি আবারও বলছি, একটু দেখো। যখন পড়ন্ত বস্তুর বেলায় তখন তোমার গতিশক্তির এস কাউন্ট হবে উপর থেকে নিচে আর বিভব শক্তির এস কাউন্ট হবে নিচ থেকে উপরে। একইভাবে নিক্ষিপ্ত বস্তুর বেলায় গতিশক্তি আর বিভব শক্তি দুইটার এইসই নিচ থেকে কাউন্ট হবে, এটা মাথায় রাখবে। এবার চলো আমরা আমাদের সেই মেতে ফেরত যাচ্ছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত মেতে ফেরত গেলাম। এবার আমাদেরকে আরেকটা বলেছে স্যার গতিশক্তি। সো গতিশক্তি বের করছি। গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, আমরা দিয়ে দিলাম। এবার এখান থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত মানগুলা বসিয়ে দাও, যে স্যার এম এর মান রয়েছে, এরপর যে এখানে একটা ভি স্কোয়ার রয়েছে, এই ভি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2জি এস। ওকে, এই জিনিসটা আমরা লিখলাম। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে স্যার যেহেতু ইউ আদিবেগ 0, দ্যাট মিনস এটা হবে 0 স্কোয়ার প্লাস 2জি এস। সেই হিসেবে আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, এটাকে যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেট করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমাদের হিসাবটা কিরকম দাঁড়াবে দেখো, ইকুয়ালস টু হাফ এম 2জি এস, দ্যাট মিনস 2 টু ক্যান্সেল, সেম এমজিএস। ওকে, এখন এম এর মান আসো 2 ইন্টু 10⁸ কেজি, জি এর মান 9.8। এখন এএসটা কোন দিকে কাউন্ট হবে স্যার, এএসটা হবে স্যার এই একদম 800 মিটার থেকে কতটুকু নিচে নেমেছে, তাহলে এএসটা হচ্ছে স্যার 800 মিটার থেকে 250 মিটার বাদ দিলে যতটুকু থাকে ততটুকু, এবং এটাই হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো কিনা দেখো, আমি আবারও বলছি, যখন আমি বিভব শক্তির এস হিসেব করেছিলাম সেটা ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে, আর যখন আমি গতিশক্তির এস কাউন্ট করেছি সেটা একদম সর্বোচ্চ এই যে উচ্চতা থেকে কতটুকু নিচে নেমে এসেছে। অর্থাৎ এটা যদি 250 হয় তাহলে এটা কতটুকু হবে, 800 থেকে 250 বাদ দিলে যতটুকু থাকে ততটুকুই। বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও, এরপর না বুঝলে আমি অবশ্যই তোমাদেরকে বুঝাই দিব। ওকে, উচ্চতা আমি দেখি কখনো কখনো উপর দিক থেকে নিচের দিকে, কখনো কখনো নিচ থেকে উপরের দিকে। ওই যে আমি একটু আগে তোমাদেরকে বলেছি, এই দুইটা জিনিস মাথায় রাখবা, নিক্ষিপ্ত বস্তু নাকি পড়ন্ত বস্তু। যদি পড়ন্ত বস্তুর হয় তাহলে সেক্ষেত্রে বিভব শক্তির এস কাউন্ট হবে নিচ থেকে উপরে আর গতিশক্তির এস কাউন্ট হবে উপর থেকে নিচে। একইভাবে যখন সেটা নিক্ষিপ্ত বস্তুর বেলায় হবে তখন গতি এবং বিভব উভয়ের ক্ষেত্রে এইচ নিচ থেকে কাউন্ট করা হবে। আশা করি এখন হাসিব বুঝতে পেরেছো। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকবার বুঝাই দিতে হবে।
আচ্ছা, আরেকবার বুঝে দিচ্ছি, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে কোনো কঠিন নাই। মূলত দেখো, এই যে এমজিএস এর মধ্যে আমরা এমজি এবং এস এর মান হচ্ছে, যেহেতু এটা বিভবের এস, নিচ থেকে কতটুকু উপরে রিজার্ভারটা, ডিরেক্টলি স্যার 800 মিটার উপরে, শেষ। কিন্তু যখন আমরা গতিশক্তির বেলায় যাব, গতিশক্তির সূত্র দিলাম হাফ এম ভি স্কয়ার দিলাম, আবার ভি স্কয়ার আরেকটা আছে, সেটা হচ্ছে কি পড়ন্ত বস্তুর বেলায় ইউ স্কয়ার প্লাস 2g's, কিন্তু এখানে আদিবেগ যেহেতু শূন্য, সো সেটা 0 স্কয়ার, এবং এগুলোকে আমরা ক্যালকুলেট করে দেখতে পেলাম এখানে টোটাল এমজিএস পাচ্ছি। এম এর মান বসিয়ে দিলাম, জি এর মান মুখস্থ রয়েছে, বাট এ এসটা কতটুকু হবে? এ এসটা হচ্ছে স্যার উপর থেকে কতটুকু নিচে নেমেছে। আমি তো একটু আগে বলেছি উপর থেকে কতটুকু নিচে নেমেছে, এই যে দেখো উপর থেকে কতটুকু নিচে নেমেছে। তাহলে স্যার সে যেহেতু 250 মিটার উপরে রয়েছে, তার মানে সে উপর থেকে কতটুকু নিচে নেমেছে, 800 থেকে মাইনাস করে দাও, তাহলে তোমার এসটা, গতিশক্তির এসটা তুমি পেয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমরা বাকি ম্যাথগুলোতে যাচ্ছি, কাইন্ডলি আসো আমাদের সাথে যুক্ত হও। ক্লাসটা কি শেয়ার করে দিয়েছো বন্ধুদের সাথে? ওকে, থ্যাংক ইউ। এবার আসো আমরা এর পরে যাচ্ছি। এরপরে এখানে আর কি ম্যাথ রয়েছে দেখো। হ্যাঁ, এখানে একটা শক্তির নিত্যতা সূত্র রয়েছে। শক্তির নিত্যতা সূত্র কি স্যার? মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। শক্তিকে ধ্বংস করাও যায় না, সৃষ্টি করাও যায় না, শুধুমাত্র শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, এটা অবশ্যই মাথায় রাখবা। আর এই জিনিসটা একটু দেখো, এখানে বলা হয়েছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি বরের একজন দৌড়বিদ প্রথম হন। তিনি সময় নেন এত সেকেন্ড, দৌড়ের সময় তার গতিশক্তি কতটুকু ছিল? একদম সহজ একটি প্রশ্ন, এবং এখানে কঠিনের তেমন কোনো কিছু নাই, জাস্ট আমি তোমাদেরকে এই জিনিসটা একটু ইয়া করে দেখাচ্ছি। গতিশক্তিটা বের করতে বলেছে, তাহলে আমি গেলাম এখানে দিলাম গতিশক্তিটা বের করব। ওকে, ডান। যেহেতু আমার গতিশক্তি বের করতে বলেছে, ডিরেক্টলি আমি চলে গেলাম স্যার এনার্জি অফ কে ইজ ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। ওকে, ডান। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু তার ভর আমার জানা রয়েছে, এই যে স্যার 60 কেজি দিলাম, কিন্তু ব্যাক তো স্যার জানা নেই। এখন আমি কি করব? যেহেতু ব্যাক জানা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা আগে ব্যাকটা বের করতে পারি। কিভাবে বের করবে একটু দেখো শিক্ষার্থীরা। তুমি এই যে পড়েছ না, ব্যাক ইজ ইকুয়ালস টু দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখানে মনে রাখতে হবে দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, আর ব্যাক হচ্ছে একটি ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনটা? যেই রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, এটাকে বলা হয় স্কেলার রাশি। আর যে সকল রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন, এটাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন আমি যদি বলি যে আমার বাসাটা স্কুল থেকে 10 মিটার দূরে, এখন তুমি কেমনে আমার বাসাটা আইডেন্টিফাই করবা? ইটস ইম্পসিবল। তুমি 10 মিটার কোন দিকে যাবা? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিকে যাবা? ইটস টু টাফ আমার বাসাটা আইডেন্টিফাই করা। এটা হচ্ছে স্কেলার। এখন আমি যদি তোমাকে ক্লিয়ারলি বলে দিই আমার বাসাটা স্কুল থেকে পশ্চিম পাশে 10 মিটার দূরে, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু মানটাও বলে দিয়েছি 10 মিটার, পাশাপাশি আমি আমার দিকটাও বলে দিয়েছি পশ্চিম দিকে। সো এটা হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে এই যে তার যে এস, এস কে যখন টি দিয়ে ভাগ করবো, এস হচ্ছে টোটাল 100 মিটার, এবং তার সময় নিয়েছিল হচ্ছে এই 12.5 সেকেন্ড। এটা দিয়ে ভাগ করে দিলে তার ব্যাকটা কিন্তু চলে আসবে। তাহলে ব্যাক কত আসে দেখো, 100 12.5 8 ms ইনভার্স 1। এবার এই যে এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, দেন ক্যালকুলেশন করে দিলে যত জুল আসে এটা হচ্ছে আনসার। একদম সহজ, কঠিনের তেমন কোনো কিছু নাই। না বুঝলে অবশ্য বলবা। ওকে, ক্লাসের আজকে পার্টিসিপেশন অ্যাটেন্ডেন্স কম কেন? ক্লাসের অ্যাটেন্ডেন্স কম কেন? তোমরা কি ক্লাসটা ক্লাসটা হচ্ছে এটা কি জানো না? আমি তো গতকালকে বলেছি না? ক্লাসটাকে শেয়ার করো নাই? মিস্টার অন ফায়ার ও গেল কই? আজকে ক্লাসে নাই মিস্টার অন ফায়ার। সোহান ইসলাম কোনটা বলো? আরেকবার কোনটা? কোনটা বুঝাইতে হবে বলো? কোনটা বুঝাইতে হবে বলো, কাইন্ডলি বলো। এখানে বিষয়টা হচ্ছে, এখানে ব্যাগ না থাকার কারণে আমাকে একটু ব্যাগ যেতে হয়েছে, ব্যাগের মানটা বের করতে হয়েছে, কারণ ব্যাগের মান ব্যতীত এখানে তুমি গতিশক্তি বের করতে পারবে না। সেজন্য আমি এখানে ব্যাগের জন্য যে দুটা মান ছিল, একটা হচ্ছে এস এবং টি, তাহলে ব্যাগ বি ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি, এটা ছিল সূত্র। এবং এই সূত্রের মাধ্যমে আমি ব্যাগের মানটা বের করে এখানে বসিয়ে দিয়েছি, দেন আমি গতিশক্তিটা পেয়ে গেলাম। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এর আগের ম্যাথটা আবার ব্যাক চলে যাইতাম। এর আগের ম্যাথ বলতে কোনটা? এটা এখানে তো আমি মূলত মেইন
ট্রিক্সটা বুঝাইছি যে পড়ন্ত বস্তুর বেলায় এস কিভাবে কাউন্ট হয়, কোন দিক থেকে ইপি এর এস এবং ইকে এর, আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বেলায় কিভাবে বিভব শক্তি এবং গতিশক্তির এসটা কাউন্ট করা হয়। আচ্ছা আসো, তুমি যারা বুঝতে পারো না তারা আগে ক্লাসটা শেষ হলে ব্যাক করে তোমরা ক্লিয়ার করে নিবা। ইউএস কার মাইনাস টু জিএস, ইয়েস। মোহাম্মদ সানু, তুমি বলেছো ইউএস কার মাইনাস টু জিএস কখন হয়? এটা হচ্ছে স্যার নিক্ষিপ্ত বস্তুর বেলায়, মাইনাসটা তখনই হবে, সেটা হচ্ছে অনলি ফর নিক্ষিপ্ত বস্তুর বেলায়। দেখো আমি এখানে তোমাদের জন্য গত ক্লাসের স্লাইডটা এখনো পর্যন্ত থেকে গেছে, আমি দেখাই। আমি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো বুঝিয়েছিলাম। তোমরা যদি প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি ক্লাস না করো তাহলে কিন্তু তোমাদের বুঝতে কষ্ট হবে, আমি কিন্তু বারবার বলছি। এই যে দেখো, পড়ন্ত বস্তুর বেলায় সবগুলা, এগুলো হচ্ছে গতির, পড়ন্ত বস্তুর বেলায় সবগুলা পজিটিভ, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর বেলায় এই যে দেখো সবগুলা নেগেটিভ। অর্থাৎ তুমি যখন একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করবা, নিচ থেকে যখন নিক্ষেপ করবা, তখনই সবগুলা নেগেটিভ হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, অর্থাৎ ঋণাত্মক কাজ, অবিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ। ওকে, এগুলো সবগুলো আমরা গতকালকে করেছিলাম। যারা ক্লাসটা মিস করেছো তাদের জন্য সমবেদনা, বুঝছো? ওকে, ওকে, আসছি, থ্যাংক ইউ। এবার আসো, আমাদের যে কাজটা করতে হবে, এরপর আমরা আসলাম এখানে একটা টপিকস রয়েছে, এটা কিন্তু তোমাদের আগেও ছিল। এখানে তুমি যদি আস্তে আস্তে টান দাও তাহলে সেক্ষেত্রে যে কাহিনীটা হয়, ধীরে ধীরে টান দিলে কি হবে, আর একটা হচ্ছে হ্যাসকা টান দিলে কি হবে। আচ্ছা, এখানে উম এখানে ধীরে ধীরে টান দেওয়া হলে সেটা মূলত বি অবস্থান থেকে ছিঁড়ে যাবে, আর হ্যাসকা টান দিলে সেটা এ অবস্থান থেকে ছিঁড়ে যাবে। মূলত এখানে দুইটা জড়তা কাজ করে। তোমরা কি কেউ বলতে পারবা এ অবস্থানে কোন জড়তা কাজ করে এবং বি অবস্থানে কোন জড়তা কাজ করে? এটা কিন্তু তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, এটা অনুশীলন বইতেও ছিল, এটা অনুসন্ধানী বইতেও ছিল, প্রত্যেকটা জায়গায় ছিল। সো এই জিনিসটা কে বলতে পারবা যে আস্তে আস্তে টান দিলে কেন বি অবস্থান থেকে ছেড়ে যায়, আর হ্যাসকা টান দিলে, জোরে টান দিলে কেন সেটা এ অবস্থান থেকে ছেড়ে যায়? দুই ধরনের জড়তা এখানে কাজ করে। দেখি কে বলতে পারো, দেখি কে বলতে পারো, কমেন্ট সেকশনে জানাও। স্যার দৃশ্যপট নির্ভরের 11 দাগটাই করে দিবেন, ওকে করে দিব। থ্যাংক ইউ প্রীতম, করাই দিব, টেনশন নিও না। আগে এখানে বলো এ এবং বি এর মধ্যে কেন প্রবলেমটা হয়। কেউ পারে নাই? কারো জানা নেই? এ এবং বি, এ এবং বি। ওকে, তাহলে আমি আবার বলছি। দেখো, জড়তা হচ্ছে কি, একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। জড়তা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি জড়তা, অর্থাৎ একটা বস্তু স্থির রয়েছে, সে সারা জীবন স্থির থাকতে চায়, এটা হচ্ছে স্থিতি জড়তা। যেমন আমার এই বোর্ডটা স্থির রয়েছে, এখন আমি যদি বাইরে থেকে কোনো ফোর্স বা বল প্রয়োগ না করি তাহলে এই বোর্ডটা কিন্তু সারা জীবন স্থির থাকবে। আর একটা হচ্ছে কি গতীয় জড়তা, যেমন একটা ফ্যান, ফ্যান ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, যদি আমি সুইচটা অফ না করি তাহলে কিন্তু ওই ফ্যানটা সারা জীবন ঘুরতে থাকবে যদি ইলেকট্রিসিটি থাকে। তাহলে এখানে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে, যদি তুমি হ্যাসকা টান দাও তাহলে এ অবস্থান থেকে ছেড়ে যায়, আর আস্তে আস্তে টান দিলে সেটা বি অবস্থান থেকে ছেড়ে। ইয়েস, এ অবস্থান থেকে এ স্থানে গতীয় জড়তা, আর বি অবস্থানে স্থিতি জড়তা। না, তুমি উল্টো বলেছো, উল্টো বলেছো। প্রত্যেকেরটা হয়েছে, তবে কারেক্টলি কেউ বলতে পারে নাই। সো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তুমি যখন চলন্ত বাস, চলন্ত বাস এটা হচ্ছে একটা গতীয় জড়তার উদাহরণ। চলন্ত বাসে যখন ব্রেক করা হয় তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি কেন? কারণ বাস যখন চলে তখন তখন সেই গতিশীলতার গতির কারণে আমরাও যখন বাসের মধ্যে বসে থাকি বা দাঁড়িয়ে থাকি তখন আমাদের মধ্যেও একটা গতীয় জড়তার সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? কিন্তু বাস যখন ব্রেক করে তখন আর আমাদের বডি তো আর বুঝতে পারে না বাস ব্রেক করছে কি করে নাই। সো আমরা ওই গতির মধ্যে থেকে যাব, যার কারণে বাস ব্রেক করার সাথে সাথে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। আরেকটা বিষয়, মনে করো বাসের মধ্যে আমি বসে থাকলাম, নো প্রবলেম, আমি আড্ডা দিচ্ছি আমার ফ্রেন্ডসদের সাথে, আড্ডা দিচ্ছি, সবার সাথে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে বাস যখন স্টার্ট নিল তখন আমরা সবাই পেছনের দিকে ঝুঁকে পড়ি। কারণ বাস যখন স্থির ছিল তখন আমার বডি থেকে শুরু করে সমস্ত কিছু স্থির ছিল, সো আমরা স্থির ছিলাম। কিন্তু বাস যখন স্টার্ট দিল, অর্থাৎ গতি স্থির থেকে গতিতে যখন প্রাপ্ত হলো তখন আমার বডি তো আর সেটা বুঝবে না, আমার বডি ওই স্থিরেই থেকে গেছিল স্থিতির মধ্যে, তখন আমরা পেছনের দিকে ঝুঁকে পড়ি। তো এখানে যে কাহিনীটা হয় সে কাহিনীটা হচ্ছে দৃশ্যপট নির্ভরের 10 নাম্বারটা বুঝতে পেরেছি। তো এখন বলার সাথে সাথে তো আর সেখানে যাওয়া যায় না, কারণ এখানে প্রত্যেকটা টপিক শেষ করে যাইতে হবে। তো
এখানে আর্কিমিডিসের সূত্র রয়েছে, আমরা গতকালকেও বলেছিলাম আমরা ওই টপিকসগুলো ক্লিয়ার করব। তোমার যদি এত তাড়া থাকে তাহলে আর আমি কি করতে পারি বলো? তাহলে এখানে যদি তুমি হেসকা টান দাও এই অবস্থান থেকে ছেড়ে যায়, কারণ সেটা হচ্ছে স্থিতি জড়তার কারণ। আর বি অবস্থান থেকে তুমি যদি আস্তে আস্তে টান দাও তাহলে সেক্ষেত্রে বি অবস্থান থেকে চিড়ে, কারণ সেটা গতীয় জড়তার কারণ। ক্লিয়ার? এরপর বাকিগুলো তোমরা লিখে দিবা, ইয়া করে দিবা। এরপরে আমরা এই যে দেখো এই ম্যাথটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। 4 নাম্বার এই ম্যাথটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। এখানে কি বলা হয়েছে, একটা গতিশীল বস্তু এত বেগে গতিশীল, আমাকে বলা হয়েছে 3 সেকেন্ড পর 3 সেকেন্ড পরে বস্তুটির ত্বরণ হয় 1.8 ms ইনভার্স 2। আচ্ছা, ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে 3 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। ক্লিয়ার? তাহলে 3 সেকেন্ড পর আমি বেগ বের করছি। ক নাম্বার, স্যার ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিলাম। ওকে, ইউর মান কত বেগে যাচ্ছিল, স্যার এত বেগে গতিশীল, দ্যাট মিনস সেটা হচ্ছে ইউ এর ভ্যালু। এখানে কত ত্বরণ প্রাপ্ত হয়েছে, স্যার 3 সেকেন্ড পর সে 1.8 ত্বরণ প্রাপ্ত হয়েছে। কয় সেকেন্ডে? 3 সেকেন্ডে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাক কত হচ্ছে 1.8 ইন্টু 3, দ্যাট মিনস 5.4। 5.4 এর সাথে এটা দিলে মেবি 7.6 হবে মনে হয়। দেখো তো কষ্ট করে। এটাই দেখো আনসারটা মিলছে কিনা, চেক করে দেখতে পারো। এই যে স্যার মিলছে। এর পরবর্তী কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বস্তুটির উপর ক্রিয়াশীল বল 1 নিউটন হলে এর ভর বের করতে হবে। ওকে, ঠিক আছে, বের করব। আমরা এখন খ নাম্বারে যাচ্ছি। সি, আচ্ছা, খ নাম্বারটা স্টার্ট করছি। প্রথমে আমরা বল দিলাম 1 নিউটন, সো তার ভরটা কত হবে? তাহলে স্যার এফ ইকুয়ালস টু ফাদার ইকুয়ালস টু মা দিলাম, এবং আমরা যদি এটাকে উল্টো লিখি মা ইকুয়ালস টু ফাদার। এরপর হচ্ছে স্যার আমরা যদি এম এর মান বের করি এফ ডিভাইডেড বাই এ। এখানে এফ বলতে কত নিউটন স্যার? 1 নিউটন। আর এ বলতে এখানে কত? 1.8। তাহলে ভাগ করে দাও, কত কেজি হয়? 0.55 কেজি। এই যে আনসার চলে এসেছে। এরপর আরেকটা প্রশ্ন রয়েছে মেবি। এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি স্যার, একটু দেখো। বলা হয়েছে যদি বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান 5 নিউটন হয় তাহলে এর ত্বরণটা কত হবে। ওকে, এটা আরো একটু গুরুত্বপূর্ণ। কিরকম গুরুত্বপূর্ণ, আমাকে এখন স্যার ক্রিয়াশীল বলের মানটা চেঞ্জ করে দিয়েছে, 5 নিউটন বলে দিয়েছে এবং ত্বরণ বের করতে বলেছে। এখন আমি স্যার এই বরটাকে কাজে লাগাতে পারবো, কারণ কি বর হচ্ছে একটি অপরিবর্তনশীল রাশি। আমি গতকালকে বলেছি আমার বর 80 কেজি, এর অর্থ হচ্ছে পৃথিবীর যে কোনো স্থানে আমাকে মাপো না কেন, তাহলে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা জায়গায় আমার ভরের পরিমাপ কিন্তু 80 কেজি হবে। ইভেন আমাকে যদি মঙ্গল গ্রহ কিংবা চাঁদে নিয়ে গিয়েও তুমি পরিমাপ করো তাহলে সেক্ষেত্রে আমার ভর কিন্তু ওই সেমই থাকবে, কিন্তু ওজনের তারতম্য হয়, কারণ ওজন হচ্ছে জি এর উপর ডিপেন্ড করে, অভিকর্ষজ ত্বরণ তার উপর। তাহলে এবার আমরা দিলাম সেম এফ ইকুয়ালস টু এম এ। এবার আমাদেরকে বলা হয়েছে এ বের করতে, তাহলে এম এ ইকুয়ালস টু এফ দিলাম, দেন এ বের করলে এফ ডিভাইডেড বাই এম। এবার এফ এর জায়গায় কত নিউটন বলেছে? 5 নিউটন, এবং আমি এখানে 0.55 যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমার ত্বরণের মান কত এসেছে? 9.09। এই টাইপের এসেছে আর কি। একটু দশমিকের পর 19-20 হইতে পারে, এগুলা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, বুঝতে পেরেছো? এরপরে আমরা এই মহাকর্ষীয় অঙ্কগুলো কিন্তু করেছি গতকালকে। এই যে দেখো মনির ওজনের একটা বিষয় রয়েছে, ওজনটা নিয়ে আমরা গতকালকে ক্যালকুলেশন করেছি। এই ওজনের যে তারতম্য ঘটে সেটা নিয়ে আমরা আমরা আলোচনা করেছি এই মহাকর্ষীয় ধ্রুবকের। আমরা একটু যেতে চাচ্ছিলাম এই 10 নম্বর ম্যাথটার ক্ষেত্রে একটু যাই। এই 10 নম্বর ম্যাথটা, এটা কি কে বলেছে? ও, এটা মনে হয় একজন বলেছিল। এই 10 নম্বর ম্যাথটা একটু যেতে চেয়েছিলাম। আসো, যারা সামনে বিয়ে শাদী করবে তাদের জন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে বুঝতে হবে যে স্বর্ণের মধ্যে খাত মেশানো আছে কিনা, এ সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া থাকতে হবে। দেখি কমেন্ট সেকশনে খুব দ্রুত জানিয়ে দাও এই ম্যাথটার পক্ষে কারা কারা, এই ম্যাথটা কারা দ্রুত বুঝতে চাও। ওকে, থ্যাংক ইউ। বলো। তাহলে আমি আবার বলছি, দেখো
এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ স্যার? এই ম্যাথটা এই জন্য গুরুত্বপূর্ণ যে স্যার সামনে যেহেতু স্বর্ণের দাম অতিরিক্ত বেড়ে গেছে, বর্তমানে মেবি 140, দ্যাট মিনস 1,40,000 স্বর্ণের ভরি। সেক্ষেত্রে 1 টন রডের দাম মেবি 1,05,000 বা 10 এই টাইপের হইতে পারে। সো ডিসাইড করতে হবে কি বউ সাজাবা নাকি ঘর সাজাবা। সিদ্ধান্ত নিয়ে ফেলো, সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা কাজটা স্টার্ট করব। আর এটা নিয়ে আমাদের মিস্টার আর্কিমিডিস সাহেবের একটা রয়েছে, গল্প রয়েছে, আমরা সেটাও একটু দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছো? আচ্ছা, প্রথম আমরা আর্কিমিডিসের গল্পটা একটু জানার চেষ্টা করি। আর্কিমিডিসের গল্পটা কিভাবে করা হয়েছে। আচ্ছা দেখো, গ্রিসের সিরাকিউস একটা রাজ্য আছে। এই রাজ্যের একজন রাজা ছিলেন, ওনার নাম ছিল হিয়ারা। গ্রিসের, আমি এখানে লিখে দিচ্ছি, গ্রিস দেশের, বুঝছো? সিরাকিউস, হয়তোবা বানানটা একটু ওদিক ওদিক হইতে পারে। এই সিরাকিউস বলে একটা রাজ্য ছিল, এটা হচ্ছে একটা রাজ্য, এবং ওই রাজ্যের একজন রাজা ছিলেন হিয়ারু অথবা হিয়েরু, বানান এগুলো ওদিক ওদিক হইতে পারে যেহেতু এগুলা ল্যাটিন শব্দ, এবং এগুলা উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় এদিক ওদিক হইতে পারে। তাহলে গ্রিস দেশের সিরাকিউস রাজ্যের রাজা হলেন হিয়ারু। এটা মেবি খ্রিস্টপূর্ব 287 থেকে 212 এর দিকের ঘটনা, অর্থাৎ খ্রিস্ট আবিষ্কৃত হওয়ার আগে। যীশু খ্রিস্ট জন্মগ্রহণের পর তখন মূলত খ্রিস্টাব্দটা গণনা শুরু হয়েছিল, তারও প্রায় 287 থেকে 212 এই টাইপের আগের কার একটা ঘটনা। এখন এই যে রাজা হিয়ারু, উনি খুবই আসলে সন্দেহপ্রবণ একজন লোক ছিলেন। উনি যে কোনো কিছুতে নিকট আত্মীয় থেকে শুরু করে ওনার যে বউ থেকে শুরু করে একেবারে সন্তান সন্ততি থেকে শুরু করে একদম ভাই বোন সবাইকে তিনি সন্দেহের চোখে দেখতেন। তিনি একদিন ডিসাইড করলেন যে ওনার যে মুকুটটা রয়েছে, বর্তমানে যে মুকুটটা রয়েছে, সেই মুকুটটাকে উনি রিপ্লেস করবেন এবং এমন একটা মুকুট তিনি তৈরি করবেন যেই মুকুটটা দেখে অন্যান্য রাজ্যের রাজারা মানে অবাক হয়ে থাকে। তিনি এই ডিসাইডটা করলেন। এই ডিসাইডটা করার পর তিনি কি করলেন, ওনার রাজ্যের সবচেয়ে বৃদ্ধ এবং দক্ষ স্বর্ণকারকে তিনি ডেকে পাঠালেন। তাহলে স্বর্ণকার ওই রাজদরবারে এসে উপস্থিত হলো এবং রাজা কি করলেন, স্বর্ণকারকে বললেন যে সবগুলো বিষয় ক্লিয়ার করলেন যে আমাকে এমন একটা মুকুট বানিয়ে দিতে হবে যেই মুকুটটা দেখে অন্যান্য রাজ্যের রাজারা এটা সুনাম করে। ওকে, যে কথা সেই কাজ। স্বর্ণকার 7 দিন সময় নিলেন এবং 7 দিনের মধ্যে খুব সুন্দর এবং আকর্ষণীয় একটা মুকুট তৈরি করে রাজাকে দিলেন, এবং রাজা এটা দেখে খুবই খুশি হলেন এবং ওই বৃদ্ধ দক্ষ স্বর্ণকারকে যতটুকু সম্ভব পুরস্কৃত করা দরকার, উপহার দেওয়া দরকার, ততটুকু দিয়েছেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই যে রাজার মনে সন্দেহ প্রবণতা সৃষ্টি হলো, যে উনি চিন্তা করলেন, আচ্ছা আমাকে যে এই মুকুটটা দেওয়া হয়েছে, এই মুকুটটা কি আদৌ 100% বিশুদ্ধ, নাকি এখানে কোনো খাত মেশানো রয়েছে? সো এই জিনিসটা তিনি চিন্তা করতে লাগলেন। বুঝতেছ? গল্প গল্প করছি আর কি, পড়ালেখা একটু পর করব। ও মাই গড, এখানে কি লিখছে এগুলা? বাফারিং করে? হ্যাঁ, বাফারিং করলে তো আর হবে না, বাফারিং করলে তো আর গল্প করে মজা নেই। নেটওয়ার্ক কি বাফারিং করে? ওকে, থ্যাংক ইউ তাহমিদ। বাসা কোথায় একটু বলে দিও। বাফারিং করে না, ওকে, থ্যাংক ইউ জানাতুল। আচ্ছা, গল্পে কোথায় ছিলাম? তখন রাজার মনে একটা সন্দেহের সৃষ্টি হলো যে এই যে মুকুটটা রয়েছে, এই মুকুটটা 100% বিশুদ্ধ কিনা, বা এখানে কোনো খাত মেশানো রয়েছে কিনা। তখন রাজা
এটা নিয়ে রাজদরবারে মন্ত্রী থেকে শুরু করে সবার সাথে এটা ডিসাইড করলেন। এখন মন্ত্রীরা কি করলেন, ওই রাজ্যের মধ্যে যত ধরনের জ্ঞানী রয়েছে প্রত্যেক জ্ঞানীদের কাছ থেকে যে তত্ত্ব নিল কিভাবে এই মুকুটটাকে না ভেঙে এর বিশুদ্ধতা যাচাই করা যায়। এখন কোনো পণ্ডিতই আসলে এর সঠিক উত্তর দিতে পারেনি এবং বলেছে যে অবশ্যই মুকুটটাকে ভাঙতে হবে, দেন ওইটার বিশুদ্ধতা তখনই জানা যাবে। কিন্তু রাজার একটাই কথা, এই মুকুটটাকে ভাঙা যাবে না, কারণ এটা অতি আকর্ষণীয় এবং সুন্দর, এটা খুবই পছন্দ হয়েছে রাজার। এবং এই মুকুটটাকে না ভেঙে কিভাবে এই মুকুটটার বিশুদ্ধতা নির্ণয় করা যায় সেটা মাস্ট বি বের করতে হবে। এখন পণ্ডিত অনেক পণ্ডিত যেতে 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 এক পর্যায়ে আরেকজন পণ্ডিত, সর্বশেষ একজন পণ্ডিত থেকে গেল। ওই পণ্ডিতটার নাম হচ্ছে আর্কিডামিস। গতকালকেও বলেছিলাম একটা গল্প, আর্কিডামিস উইথ প্যাসকেল উইথ আইনস্টাইন বা নিউটন, বুঝছো? আর্কিমিডিস ওনাকে একটু আমরা করে আর্কিডামিস বলি আর কি। এখন এই আর্কিডামিস বা আর্কিমিডিস তখন রাজদরবারে উপস্থিত হলো এবং তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনিও একই কথা বললেন যে আসলে স্বর্ণের মুকুটটাকে ভাঙতে হবে, তখনই আসলে তার বিশুদ্ধতা যাচাই করা যাবে। কিন্তু রাজার একই কথা, তোমাকে আমি 1 মাস সময় দিলাম, তোমাকে এই 1 মাসের মধ্যে এই স্বর্ণের মুকুটটাকে টোটালি না গলিয়ে এটার বিশুদ্ধতা যাচাই করতে হবে, অন্যথায় তোমার গর্দন কাটা যাবে। এখন এই যে আর্কিমিডিস অনেক চিন্তায় পড়ে গেল, তার ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, এ শুধু এটা নিয়ে চিন্তায়, যেহেতু রাজার এই মুকুটটার বিশুদ্ধতা যাচাই করতে হবে ইত্যাদি ইত্যাদি। এক উনি মূলত এই আর্কিমিডিস বেশিরভাগ সময় উনি একটা চৌবাচ্চার মধ্যে গোসল করতেন। একদিন উনি চৌবাচ্চায় গোসল করতে গিয়ে তিনি হঠাৎ করে রাজার ওই বিষয়টা চিন্তা করছিলেন। চিন্তা করার সময় উনি দেখলেন, যখনই উনি চৌবাচ্চাটার মধ্যে পা দিলেন, ভালো করে খেয়াল করে দেখো, এই যে চৌবাচ্চাটার মধ্যে যখন সে পা দিলেন, ওনার বডিটা প্রবেশ করলো, তখন চৌবাচ্চার পানিগুলো সরে গেল, অর্থাৎ কিছু পানি উপচে পড়ে গেল এবং ওই আর্কিমিডিসের বডির যে ইয়াটা রয়েছে, ভরটা রয়েছে, ওটা একটু হালকা হয়ে গেল। তখনই আর্কিমিডিস চিন্তা করলেন, হাই রে, এই জিনিসটা তো আমি, এই ঘনত্বের বিষয়টা তো আমি ওই যে রাজার মুকুটের, স্বর্ণের মুকুটের সাথে কম্পেয়ার করতে পারি। তখনই তার মাথায় এই বুদ্ধিটা আসলো। বুদ্ধিটা আসার সাথে সাথে উনি বলেন, স্যার ইউরেকা ইউরেকা বলে চিল্লাইতে চিল্লাইতে উনি কি করলেন, একেবারে রাজ দরবারে উপস্থিত হলেন। ইউরেকা, এই ইউরেকা শব্দের অর্থ হচ্ছে আমি পেরেছি পেরেছি। এই ইউরেকা বলে চিল্লাইতে চিল্লাইতে তিনি সোজা রাজ দরবারে চলে গেলেন। আর্কিমিডিস রাজ দরবারে তিনি যখন চলে গেলেন, তখন ওনার ফুল বডির মধ্যে একটা সুতাও নাই। এখন রাজা এটা দেখে খুবই রাগান্বিত হলো এবং বললেন যে ঠিক আছে, তুমি বুঝতে পেরেছ, তুমি জিনিসটাকে ক্লিয়ার করবে, সব ঠিক আছে, অন্তত আগে তোমার বডিটাকে ডাকো। তখন একজন সেনাপতি এসে উনাকে একটা টাওয়াল দিলেন এবং উনি কোনো রকম বিব্রস্ত ছিলেন, ওখান থেকে মূলত উনি ওনার যে লজ্জা বা যাই বলো না কেন ওনাকে ওইগুলা ঢেকে দিলেন। ওকে, এখন রাজা বললেন ঠিক আছে, এবার বলো তুমি কি বলতে চাও। তখন আর্কিমিডিস বলেন, আমাকে আপনার স্বর্ণের মুকুটটা দেন, ওই স্বর্ণের মুকুটের সম পরিমাণ একটা বিশুদ্ধ স্বর্ণ আমাকে দেন, পাশাপাশি একটা পাত্র দেন এবং সেখানে কিছু পানি দেন। আমি আবারও বলছি, কি কি খুঁজেছেন? রাজার ওই স্বর্ণের মুকুটটা এবং বিশুদ্ধ একটি স্বর্ণ ওই মুকুটের সম পরিমাণ, কিছু পানি এবং একটা পাত্র, এই 4টা জিনিস খুঁজেছেন। 4টা জিনিস খোঁজার পর ওকে, ক্লাসকে দেখা যায়? ফোন আসছিল, ফোন আসছিল আসলে। ওকে, ক্লাসটা দেখা যায় কিনা একটু বইলো, নাকি কোনো প্রবলেম হচ্ছে? ওকে, ক্লাস তো দেখা যায়, এখন নেটওয়ার্ক ভালো হয়ে গেছে। ওকে, আমি ক্লাস কি দেখতে পাচ্ছ বাবা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তিনি ওই জিনিসগুলো খুঁজেছেন, 4টা জিনিস। প্রথমে তিনি কি করছেন, একটা পাত্র নিলেন এবং ওই পাত্রের মধ্যে একদম পরিপূর্ণভাবে তিনি পানি নিয়ে নিলেন। প্রথমে তিনি কি করলেন, একদম বিশুদ্ধ যেই স্বর্ণটা ছিল, ওই বিশুদ্ধ স্বর্ণটার ওজন, বিশুদ্ধ স্বর্ণটার ওজন তিনি নর্মালি পরিমাপ করে নিলেন, মনে করো স্যার 10 কেজি। ওকে, তারপর তিনি এই
বিশুদ্ধ স্বর্ণটাকে এখানে চোবালেন, কিছু পরিমাণ পানি উপসে পড়ে গেল এবং ওই পানিগুলাকে তিনি নিয়ে ওই পানিগুলা পরিমাপ করে দেখতে পেলেন যতটুকু হয় আর কি। ওকে, এরপর তিনি আবার কি করলেন, রাজার ওই স্বর্ণের মুকুটটাকে দিলেন। এবার মুকুটটাকে দিলেন, সেম পাত্র, একই পানি, এবার তিনি মুকুটটাকে দিলেন। মুকুটটাকে দেওয়ার পর মুকুটটাকে বাতাসে পরিমাপ করলেন যতটুকু হয়, ওই যে 10 কেজি সেম ছিল, 10 কেজি ছিল, যেহেতু সমপরিমাণ ছিল, মুকুট এবং বিশুদ্ধ স্বর্ণটা একই পরিমাপের ছিল, পরিমাণের ছিল। এবার একই পরিমাণ পানির মধ্যে যখন এই মুকুটটাকে ছোঁয়ালেন তখন এখান থেকেও কিছু পানি উপচে পড়ে গেল। এবার মজার বিষয়টা হচ্ছে, যখন বিশুদ্ধ স্বর্ণটা তিনি চৌবাচ্চার মধ্যে দিলেন বা পাত্রের মধ্যে দিলেন, সেখান থেকে মনে করো পানি পড়েছে স্যার অনলি 1 কেজি, উপচে পড়ে গেছে। আর যখন মুকুটটা দিলেন তখন সেখান থেকে পানি অপসারিত হয়েছে মনে করো 0.9 কেজি। তখনই তিনি বুঝে গেলেন এই স্বর্ণের মুকুটের মধ্যে খাত মেশানো রয়েছে, দ্যাট মিন্স ভেজাল মেশানো রয়েছে। যদি ভেজাল না মেশানো থাকতো তাহলে এই যে বিশুদ্ধ স্বর্ণ যে পরিমাণ পানি অপসারিত করেছে, এই মুকুটও সেম পরিমাণ পানি কি করত, অপসারিত করত। তখন কি করলেন, ওই যে আর্কিমিডিসের গর্দনটা বেঁচে গেল, রাজা ঠিক তখনই ওই বৃদ্ধ দক্ষ স্বর্ণকারকে আবার ডেকে পাঠালেন এবং ওনাকে যতটুকু করা দরকার, যা যা করা দরকার তা করলেন। এখান থেকে মূলত আর্কিমিডিস ওই সূত্রটা আবিষ্কার করলেন, কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় অংশে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এটাই হচ্ছে মূলত আর্কিমিডিসের সূত্র। আমি আবার বলছি, কোন একটা বস্তুকে স্থির তরল বা বায়বীয় অংশে নিমজ্জিত করলে বস্তুটা কিছু ওজন হারাই ফেলবে। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা এই ম্যাথটাতে যাচ্ছি। এখানে কি বলেছে দেখো। ওকে, থ্যাংক ইউ, ব্যাক। এখন আমাদেরকে ফার্স্ট, ও মাই গড, এখানে তো কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেন কই? আচ্ছা, কোয়েশ্চেনগুলো এখানে, আমরা এখান থেকে নিচ্ছি কোয়েশ্চেনগুলো। এই যে এ হলো কোয়েশ্চেন। এখন কোয়েশ্চেনটা একটু দেখো, এখানে কি বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে এ বস্তু কর্তৃক, এ বস্তু কর্তৃক, এ বস্তু কর্তৃক এ বিতল। এ বিতল মানে কোনটা? এখানে এই যে এটা মেবি দৈর্ঘ্য আর এটা মেবি প্রস্থ, যাই হোক একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, যেটা বড় সেটাকে দৈর্ঘ্য ধরবা আর যেটা বড় ছোট সেটাকে প্রস্থ ধরবা। এ বিতলের উপর চাপের পরিমাণ বের করতে হবে। ওকে, সো আমরা দিলাম যে প্রথমে আমরা এ বি তলের ক্ষেত্রফলটা বের করি। সো এ বি তলের ক্ষেত্রফল অবভিয়াসলি মূলত দুইটারই গুণফল হবে, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এটাকে যদি আমি মিটারে নিয়ে আসি 0.05 গুণ 10 সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসলে 0.1, দুটাকে 100 দিয়ে ভাগ করলাম। সো আমার এখন কত হচ্ছে ক্ষেত্রফলটা, 0.05 গুণ 0.1, তাহলে হচ্ছে 5 ইন্টু 10⁻³ মিটার স্কয়ার। ক্লিয়ার? তাহলে এ বিতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার এই এ বস্তু কর্তৃক তার চাপের পরিমাণ, তাহলে সুতরাং চাপ V ইকুয়ালস টু স্যার F ডিভাইডেড বাই A, আমরা দিলাম এর মান দিয়ে দিলাম, এই যে একটু আগে পেয়েছি আমরা এর মানটা, এই যে এর মানটা আমরা দিয়ে দিলাম 5 ইন্টু 10⁻³। কিন্তু এখানে F এর মানটা তো নেই। এখন আমরা কি করতে পারি, F এর মান তো নেই, তাহলে আমরা একটা কাজ করি, F এর সূত্রটা ইউজ করে দিই। F ইকুয়ালস টু mg, যেহেতু আমাদের m এর মান রয়েছে, এই যে m এর মান যদিও 600 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে আসবো, নো প্রবলেম। সো এটাকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে আসলে 0.6 হবে, আর জি এর মান তো এমনিতেই মুখস্থ 9.8। সো এখন তোমরা ক্যালকুলেশন করলে আশা করি তোমরা তোমাদের এই যে কি পরিমাণ চাপ সেটা পেয়ে যাবে। দেখো এখানে দেখো, এই যে দেখো mg, এটাকে এ দিয়ে ভাগ করেছে এবং 1176 1176 প্যাসকেল চলে আসবে। বুঝতে পারছো কিনা দেখো, কোনো কঠিন নেই, ঠিক আছে? তো এটা নিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার এখানে 50 দেওয়ার কারণে ইনভার্স একটা বেড়ে গেছে। সো তুমি চাইলে, আমার এখানে দেখো ইনভার্স একটা কম, সেজন্য এটা 50 হয়নি। ও বিষয়টা এভাবে মূলত কাজ করে, সেটা হচ্ছে তুমি 10 দিয়ে করে দেখো, ভাগ করে দেখো, আশা করি তখন তুমি বিষয়টা বুঝতে পারবে। এইভাবে মূলত কাজ করে। এই যে স্যার
5 ইন্টু টেন ইনভার্স 3। এটাকে আমি এভাবে করা যায় না স্যার। আমি যদি এটার সাথে টেন গুণ দিই তাহলে অবশ্যই আমাকে, এই যেহেতু আমি টেন গুণ দিলাম, তাহলে এটাকে কাটার জন্য আমাকে অবশ্যই টেন দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে না? তাহলে ভাগ করলে জিনিসটা কিরকম হয়, মূলত 1/10। এখন 1/10 মিনস এটা হচ্ছে টেন ইনভার্স 1। এখন এই টেন ইনভার্স 1 এবং টেন ইনভার্স 3 দুইটাকে একসাথে লিখলে টেন ইনভার্স 4। তাই বলেছি এই যে দুইটা জিনিস, যেমন এটা আর এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, দুইটাই মূলত সেম কথা। সো 15 ইন্টু টেন ইনভার্স 4 বলা যে কথা, 5 ইন্টু টেন ইনভার্স 3 বলাও সেম কথা। বুঝতে পেরেছ? ওকে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আমরা কোথায় যাব এবার? ও, এখানে কি বলা হয়েছে, এই যে বলা হয়েছে এখানে যে কোয়েশ্চেনটা কই, সোনার বারটিতে কাঠ মেশানো আছে কিনা সেটা আমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। এই যে সোনার বারটি রয়েছে, এই বারটির মধ্যে কোনো খাত মেশানো আছে কিনা আমরা সেটা জাস্টিফাই করব। কিভাবে? দেখো, যেহেতু এই সোনার ঘনত্ব হচ্ছে 19,300 কেজি ইনভার্স 3, অর্থাৎ 19,300। এখন আমরা এই সোনার বারটিকে আমরা ক্যালকুলেশন করে দেখব এটার ঘনত্ব কমে যায় কিনা। যদি কমে যায় তাহলে বুঝবো এখানে কাঠ মেশানো রয়েছে, আর যদি 19,300 সেটা ওভারটেক করে বা টাচ করে তাহলে মনে করবো এটা পারফেক্টলি বিশুদ্ধ রয়েছে। ঠিক আছে? সো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা হচ্ছে বাতাসে ওজন দেওয়া রয়েছে, আর একটা হচ্ছে স্যার পানিতে ওজন দেওয়া রয়েছে। সো এই ওজনগুলোকে আগে আমরা নিউটনে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা লিখছি, দেখো, বাতাসে ওজন, এটাকে WL দিতে পারি অথবা W1ও দিতে পারি। এটা হচ্ছে বাতাসে ওজন। ক্লিয়ার? প্রথমে আমরা বাতাসে ওজন বের করছি। বাতাসে ওজন এটা হচ্ছে W1 এবং এর পরিমাণটা হচ্ছে কত, এখানে দেওয়া আছে 10 গ্রাম WT ওয়েট। ঠিক আছে? 10 গ্রাম WT। সো এই গ্রামকে যখন আমরা কেজিতে নিয়ে আসবো তখন সেক্ষেত্রে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে এবং নিউটনে নিয়ে আসার জন্য এটা 9.8 দিয়ে গুণ করতে হবে। তখন সেক্ষেত্রে এটাকে একসাথে ক্যালকুলেশন করলে কত নিউটন আসে দেখো স্যার, 1000 দিয়ে ভাগ করলাম, গ্রামটাকে কেজিতে চলে আসলো, আর WT দ্যাট মিন্স এটাকে যখন আমরা নিউটনে কনভার্ট করবো 9.8 দিয়ে গুণ করলে 0.098, 0.098 বাতাস শেষ। এবার আমরা যাবো পানিতে। পানিতে ওজন বের করব। সো পানিতে ওজন বলতে আমরা এটাকে W2 বের করব। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ছিল কত, W2 ছিল এই যে 9.48, সেম 9.48 গ্রাম ওয়েট। একইভাবে আমরা এই গ্রামটিকে কেজিতে নিয়ে আসার জন্য আমরা 1000 দিয়ে ভাগ করব, আর নিউটনে নিয়ে যাওয়ার জন্য এটাকে 9.8 দিয়ে গুণ করলে দেন আমাদের এটা চলে আসবে 0.0929, 0.0929 নিউটন শেষ। তাহলে এখন আমরা কি পেলাম, এখন আমরা মূলত স্যার ওই যে স্বর্ণের বারটি রয়েছে ওই বারটির পানিতে ওজন এবং বাতাসে ওজন দুইটাই পেয়ে গেলাম। এবার আমরা হারানো ওজনটা বের করতে পারি। কিভাবে দেখো আমরা হারানো ওজনটা বের করব সেটা তোমরা এখন দেখতে পারবা। স্যার বাতাস ওজন থেকে আমরা যদি ইয়ার ওজনটা মাইনাস করে দিই, পানির ওজনটা মাইনাস করে দিই, তাহলে হারানো ওজনটা চলে আসবে। সো হারানো ওজন, হারানো ওজন, তাহলে বাতাস থেকে যদি স্যার আমরা বাতাস থেকে আমরা পানিরটা যদি মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে দেখো 0.098 মাইনাস 0.0929 দ্যাট মিনস এত নিউটন। এটা হচ্ছে আমার হারানো ওজন। তাহলে সেক্ষেত্রে মাইনাস করলে কত হয়, আচ্ছা আমি এখান থেকে লিখে দিচ্ছি 0.0051, 0.0051। এবার এই হারানো ওজনের আর একটা নাম আছে, সেটা হচ্ছে প্লবতা। বুঝতে পেরেছো? প্লবতা মানে হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল। তুমি যখন পানিতে নামবা তখন একটা বল তোমাকে সবসময় উপরের দিকে নিয়ে আসবে, এটাই হচ্ছে প্লবতা। আমি আবারও বলছি,
এই যে মনে করো ক্যালকুলেটরটা, এটা মনে করো 1 কেজি পানিতে দেওয়ার সাথে সাথে, পানিতে দেওয়ার পর যখন আমি এটার পরিমাপ করে দেখলাম, তখন মনে করো তার ভরটা স্যার 1/2 কেজি হয়ে গেল। এখন বাকি 1/2 কেজি কই গেল? ওই বাকি 1/2 কেজি হচ্ছে হারিয়ে ফেলেছে। ওই দ্যাট মিন্স ওটা হচ্ছে প্লবতা, এবং এটা ঊর্ধ্বমুখী বলের কারণে হারিয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে লিখতে পারি স্যার এই হারানো ওজনের আরেকটা নাম হচ্ছে প্লবতা। এবার এখান থেকে লিখি, বা এটাকে আমি লিখতে পারি প্লবতা, এবং প্লবতার একটা সূত্র আছে বি র জি। এখান থেকে আমরা ঘনত্বটা বের করতে পারি বি এবং জি, এই দুটার মান ইউজ করি। এবার তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে বি এর মান আছে কিনা। কই আমার এটা কই গেল? কই গেল কোয়েশ্চেনটা? ও বি এর মান, সরি, এটা আরেকটা মিস্টেক রয়েছে। কই কোয়েশ্চেনটা কই? কি ব্যাপার? হুম, ওকে, আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে, না এটা থাকুক, এই হলো বিষয়। আচ্ছা, আমরা এখানে লিখলাম স্যার বি র জি ইজ ইকুয়ালস টু, এই মানটা আমরা লিখে দিলাম 0.0051, 0.0051 নিউটন। আমাকে কি বের করতে হবে? আমাকে ঘনত্ব বের করতে হবে, মাথায় রাখতে হবে। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ঘনত্ব। কিন্তু এই ঘনত্ব বের করার জন্য আমাকে কি লাগবে স্যার? আমি যদি ঘনত্ব বের করতে চাই, সো ঘনত্ব ইজ ইকুয়ালস টু রো ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই বি। সো আমার এম এর মান লাগবে, বি এর মান লাগবে, এম এবং বি দুটাই লাগবে। এখন তুমি চিন্তা করে দেখো এখানে এম এর পরিমাণটা কত। তোমরা যদি একটু দেখো এখানে এম এর পরিমাণটা আশা করি দেওয়া আছে, এই যে 9.48। এটাকে যদি তুমি হিসেব করে দেখো এই এম এর পরিমাণটা কিন্তু চলে আসবে। দ্যাট মিন্স এখানে যে এম এর পরিমাণটা কই গেল, এই যে স্যার, এই যে এম এর পরিমাণটা হচ্ছে, কি ব্যাপার নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে নাকি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই এম এর মানটা তোমরা একটু দেখো এখানে আমাদের যে কাঙ্ক্ষিত এম, এই যে এম এর মানটা অর্থাৎ হারানো ইয়ারটা যেটা ছিল, বুঝছো, এই 0.098, এটাকে 9.8 দিয়ে ভাগ করলে কিন্তু তোমার এম এর মানটা কিন্তু চলে আসবে। কিভাবে কিভাবে আসবে সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা একটু ভি এর মানটা একটু বের করে ফেলি। ভি এর মানটা বের করতেছি তার আগে, তারপর তুমি এম এর মানটা পেয়ে যাবা। এবার আমি যদি ভি এর মান বের করি, তাহলে আমি 0.0051 এটাকে আমি রো জি দিয়ে দিলাম। এখন তুমি জানো স্যার, তুমি যেহেতু এটা পানিতে চুবাইছো, সো পানির ঘনত্ব হচ্ছে মুখস্থ 1000, আর জি এর মান হচ্ছে 9.8। এখানে যদি আমি বি এর মান ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই এটা আমার চলে আসবে 5.204 ইন্টু 10⁻7 মিটার কিউব। আশা করি এটা আসার কথা। বুঝতে পেরেছো? এখানে তোমাদের বুঝতে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে স্যার, এই যে রো এর মান কেন এটা ইউজ করা হয়েছে, কারণ তুমি সেটা পানিতে চুবাইছিলা, তাই এখানে পানিটাই ইউজ করা হবে। এবার এই ভি এর মান যেহেতু পেয়ে গেছো, তাহলে তুমি ঘনত্ব ইজিলি বের করতে পারবা, কারণ তুমি এম এর মানকে, বরকে তুমি ইয়া দিয়ে ভাগ করে দাও। আশা করি তুমি ইয়াটা পেয়ে যাবা, তোমার যে ঘনত্ব রয়েছে এই ঘনত্বটা পেয়ে যাবা। এই যে দেখো এই এম কে ভি দিয়ে ভাগ করলেই আমার এটা দেখাচ্ছে 19,300, কিন্তু আসে নাই। দ্যাট মিন্স আমাকে বুঝতে হবে এখানে অবশ্যই খাত মেশানো রয়েছে। 19,300 যেহেতু আসে নাই, এই ক্লাস না প্রাইভেট করেন প্লিজ, বুঝি নাই মারুবিল্লা, আবার একটু বলো কাইন্ডলি, তোমার কথা শোনা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এখানে আমরা পেয়েছি যে বারটি রয়েছে, এই বারটির ঘনত্ব এখন আমরা পেয়েছি 19,300 এর চাইতে কম। 100% এখানে ইয়া মেশানো রয়েছে, খাত মেশানো রয়েছে। ওকে, আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার, এই যে এম এর মানটা 0.01 কেমনে এসেছে, এটা কি কেউ আমাকে আনসার দিতে পারবা?
এই m এর মানটা 0.01, এই যে 0.098 এটাকে স্যার 9.8 দিয়ে ভাগ করলে কেন m এর মানটা আসবে? এখন এটা হচ্ছে একটা মুখ্য প্রশ্ন। সো আমি তোমাদেরকে উত্তরটা দিচ্ছি। স্যার আমার বাতাসে ওজনটা কত ছিল একটু দেখো তো। আমার বাতাসে ওজনটা ছিল, আমি যদি এখানে লিখি, বাতাসে বাতাসে ওজন ছিল, এটাকে আমি W1 দিয়ে প্রকাশ করেছিলাম, 0.098 মনে হয় এক্স্যাক্টলি। তারপর একটু দেখি আমি, বাতাস ওজন, হ্যাঁ 0.098। এই বাতাসে ওজনের যে এখানে আমি যখন W=mg দিলাম, এই 0.098, এবার আমি যখন m এর মানটা বের করব, সো 0.098 এটাকে যখন g এর মান 9.8 দিয়ে ভাগ করব, তখন সেক্ষেত্রে আমার 0.01 মনে হয় চলে আসার কথা, এত কেজি চলে আসার কথা। দেখি, হ্যাঁ এবার এই মানটা যখন স্যার আমি এখানে বসিয়ে দিব, এই যে m এর জায়গায় 0.01 এবং b এর মান আগে থেকে আমার এখানে জানা ছিল 5.204 ইন্টু 10⁻7 দিয়ে যখন আমি ভাগ করব, তখন আমার রেজাল্ট আসবে 19,300, আসবে না, 19,215.98 kgm/3। এটা লেস দেন কত? 19,300 kgm/3। তাহলে 100% এখানে খাত মেশানো রয়েছে। বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? বুঝতে কারো প্রবলেম হলে একটু কষ্ট করে বলো। থ্যাংক ইউ। হ্যাঁ সানো ঠিক বলেছো, কারণ স্যার এটা বাতাসে ওজন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাতাসে ওজন থেকেই মূলত এটা বের করা হয়েছে। তাহলে আমি আবারও ফিনিশিংটা দিচ্ছি। তুমি প্রথমে বাতাসে ওজন বের করবা, এরপরে পানিতে ওজন বের করবে। এগুলা নিউটন এককে ছিল না, এগুলাকে নিউটন এককে আনতে হয়েছে। এরপর আমি হারানো ওজন বের করেছি। এই হারানো ওজনের অপর নাম হচ্ছে প্লবতা, এবং এই প্লবতা থেকে আমি এই ভি এর মানটা বের করব। কেন? কারণ এই ভি এর মান দিয়েই আমি মূলত ঘনত্বটা বের করব। এই ভি এর মানটা পেলাম। এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই রুটা হচ্ছে পানির ঘনত্ব, কারণ তুমি সেটা পানির মধ্যে চুবাইছো, ঠিক আছে। এরপর আমরা এম এর মানকে বি এর মান দিয়ে ভাগ করে দেখলাম 19,300 আসে নাই, দ্যাট মিন্স সেখানে খাত মেশানো রয়েছে। এই এম এর মানটা কোথা থেকে আনবা? এই এম এর মানটা অবভিয়াসলি বাতাসের ওজন থেকে আনবা, পানিতে ওজন থেকে তো আনবা না, কারণ পানিতে যখন তুমি স্বর্ণের বারটিকে দিয়েছো তার ওজন তো এমনিতেই লেস হয়ে গিয়েছে। সো এই যে অবস্থায় রয়েছে এই কলমটির ওজন যা হবে, পানিতে দিলে তো আর তা হবে না। সেজন্য এই বাতাসে ওজন থেকেই মূলত তোমাকে ওই স্বর্ণের ভাটটির ভরটা তোমাকে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা নিয়ে আরো একটা ক্লাসের আয়োজন করতে হবে, কারণ এখানে আরো অনেকগুলো টপিকস রয়েছে। যেমন এই যে দেখো, এখানে আরেকটা ম্যাথ রয়েছে, আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা। এরপর এখানে গতিশক্তি বিভব শক্তির কিছু অঙ্ক রয়েছে, এগুলা নিয়ে আরেকটা দিন অবশ্যই আলোচনা করতে হবে। আজকে এর চাইতে বেশি আলোচনা করা পসিবল না, কারণ আমার এরপর একটা ক্লাস রয়েছে, ওই ক্লাসে আমি পার্টিসিপেট করব। ওকে জিম, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে জি, মহাকর্ষ বল পৃথিবীর কেন্দ্র, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা এতটুকুতে রাখছি, আর ইনশাল্লাহ নেক্সট শনিবারে তোমাদের দেখা হচ্ছে ক্লাসে। ভালো থাকবা, ততদিন পর্যন্ত সুস্থ থাকবা। বেস্ট অফ লাক।